নমস্কার, ইন্ডিয়ান স্টক মার্কেট বাংলায় আপনাদের স্বাগত। আজকে শনিবার 15ই জুলাই, সপ্তাহ শেষ। নেক্সট উইক আমাদের একদিন ছুটি আছে, সোমবার ছুটি আছে। সেই জন্য আজকের যে আলোচনা, সেই আলোচনার মধ্যে আমি নিফটি ব্যাংক নিফটির কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স রাখছি না। যারা টেলিগ্রাম গ্রুপে আছেন সেখানে প্রত্যেক দিন সকালবেলা সাপোর্ট রেজিস্ট্যান্সটা দিই। তো ওই জন্য আজকে আমি লেভেল বলছি না। ওভারঅল একটা মার্কেটের স্ট্রাকচার কি তৈরি হয়েছে, যেটা আমার মনে হয়েছে সেটাই আজকের আলোচনা আমি করছি। সেটা হচ্ছে, ফার্স্ট আমি আছি, এছাড়াও আজকে আপনাদের স্টক সম্পর্কে বলবো, তো দেখতে থাকুন। ফার্স্ট আমি আজকে আসি যে মার্কেটের স্ট্রাকচার কি জায়গায় চলছে। ফার্স্ট হচ্ছে আমাদের যেটা দেখা গেল এর আগে, যে থাম্বনেলে ওই জন্য আমি আজকে দিয়েছি, পলিটিক্স আর আমাদের শেয়ার মার্কেট কতখানি জড়িত তার একটা আমি যোগসূত্র তৈরি করার এর আগেও করেছি আপনাদের কাছে, তাও আরেকবার আমি একটু মনে করিয়ে দিতে চাইছি। সেটা হচ্ছে, আমাদের এক্সিট পোল যখন এলো শনিবার দিনকে, আমাদের লাস্ট ফেজ ইলেকশনের বিকালবেলা, সেই রিয়াকশানটা আমরা কি দেখলাম, যে চারদিকে দেখালো যে এনডিএ গভর্নমেন্ট 400+ বা 400-র কাছে, 370, 60 অ্যাপ্রক্স সবাই কিন্তু এরকমই ফিগার দিয়েছে এনডিএকে। তো তার জন্য একটা বিশাল বড় গ্যাপ আপ হয়ে গেল সোমবার দিনকে। ত্রাই রব যারা পুট কিনেছিলেন, যারা শর্টে ছিলেন, তাদের ধরে একদম গলা কেটে দেওয়ার মতো ব্যবস্থাটা করলো। হওয়ার পর কি হলো, পরের দিন অর্থাৎ মঙ্গলবার যখন সকালবেলা থেকে কাউন্টিং শুরু হলো, আমাদের 9:15-এ মার্কেট খুললো, কিন্তু কাউন্টিং যেহেতু 8টা থেকে শুরু হয়েছিল, তখন দেখা গেল আস্তে আস্তে যেটা এক্সিট পোলে দেখিয়েছিল সবাই সেরকমভাবে আসছে না। এবং বিজেপি সবাই ভেবেছিল 320+ যাবে, এবং বড় বড় ব্রোকিং ফার্ম, নাম বলছি না, আমি যে ব্রোকিং ফার্মে আছি, কাজ করি, সেই ব্রোকিং ফার্মও কিন্তু অনেক বড় একটা দিয়েছিল, 320 থেকে 325 এরকম একটা জায়গায় বলেছিল বিজেপি এককভাবে পাবে। কিন্তু আমি আপনাদের কাছে এসে বারবার কিন্তু জায়গাটা বলেছিলাম যে যতটা বলা হচ্ছে আমার মনে হয় না ততটা আসবে। তো যাই হোক, পরবর্তীকালে কি দেখা গেল রেজাল্টের দিন, যে আমরা একটা বড় সড়ো কারেকশান দেখলাম। নিফটিতে 10%, ব্যাঙ্ক নিফটিতেও প্রায় 10%-এর কাছে, 2000 পয়েন্ট নিফটি, ব্যাঙ্ক নিফটিতে 5000 পয়েন্ট একদিনে ফেলে দিল। তাহলে তখন কি হলো, যারা কল বা বাই করে বসেছিল আগের দিনও, যারা কিনেছিল, অনেকে অনেক পজিশান নিয়ে গেছিল, টিভি থেকে শুরু করে সবাই বলেছিল, তাদের একদম শেষ করে দিল। একটা দিনে যে লসটা তাদেরকে করালো, বিশেষ করে অপশানের ক্ষেত্রে, ফিউচারের ক্ষেত্রে অনেকে স্টকও ভয়তে বেঁচেছেন, বহু মাসের বহু বছরের টাকা একদিনে শেষ করে দিল। তারপর আমরা কি দেখলাম, মার্কেট তাহলে ভীত হয়ে গেল, আবার লোকে পুট বাই করলো নিচের লেভেলে গিয়ে। তারপরে কি দেখলাম, 3 দিনের মধ্যে মার্কেট যেখানে ছিল সেখানেই নিয়ে চলে গেল, অর্থাৎ নিচ থেকে আবার রিকভারি করে ওপরে নিয়ে চলে গেল। আবার যারা পুট কিনেছিল তাদেরও পয়সা খেয়ে নিল। এই জায়গাটা কেন আমি বললাম, দেখুন, এর মাঝখানে এই যে রেজাল্টের আগে যে সোমবার এক্সিট পোলের জন্য মার্কেটটাকে গ্যাপ আপ দিয়ে এতখানি বড় র্যালি করালো, এটাকে নিয়ে ঠিক রেজাল্টের পরেই, যেহেতু এখন বিরোধীরা একটু স্ট্রেংথ এসছে আগের বারের থেকে তুলনায়, এটা তাদের ধারণা। আমার ব্যাপারটা যেটা লাগছে সেটা হচ্ছে, কেউ আগে কোনো পরীক্ষায় 100-র মধ্যে আগে সে 20 পেত, পাস মার্ক হয়তো 40, আগে 20 পেত, এবারে হয়তো 40 পেয়েছে। তাই জন্য আমি ভালো বলছি, ব্যাপারটা ভালো এই হিসাবে ভালো। আগে 100-এ 40-এ পাস, হয়তো 20 পেয়েছে, সেখান থেকে 100-এ 40 পেয়েছে, ঠিক আছে, ওই জন্য তাদের কাছে সেটা ভালো রেজাল্ট হয়েছে। আর আগের বারে একজন 100-র মধ্যে 90 পেয়েছিল, এবারে 75 পেয়েছে,
তাই জন্য তাদের কাছে খারাপ রেজাল্ট। ব্যাপারটা হচ্ছে এইটাই, দুটো যদি কম্পেয়ার করি তাহলে দুটো পার্টির পার্থক্য বিশাল। যে যত জায়গায় বলুক না কেন, সেন্ট্রালে গভর্নমেন্ট করবার জন্য দুটো পার্টিই আছে, একটা হচ্ছে বিজেপি আর একটা হচ্ছে কংগ্রেস। এর বাইরে আর কোনো পার্টির ক্ষমতা নেই যে এককভাবে কোনো সরকার গঠন করার। এই দুটো পার্টিই করতে পারবে, আর এই দুটো পার্টির বর্তমান অবস্থা হচ্ছে তাই। ঠিক আছে, এখন যাই হোক, এই জায়গাটার জন্য যেহেতু কেউ 85 নাম্বার থেকে 75 পেয়েছে বা 70 পেয়েছে, তো সে খারাপ রেজাল্ট করেছে। এখন যারা ফেল করো স্টুডেন্ট ছিল তারা এখন সেটাই ভাবছে, ব্যাপারটা আদৌ সেই জায়গাটা নয়। তো যাই হোক, এটা পলিটিক্সের ব্যাপার চলে যাচ্ছে। এবার ঘটনাটা কি হচ্ছে, ওইটা দেখে ইস্যু ছিল না। এখন ইস্যু কি করবে, রাহুল গান্ধী বলা শুরু করলো স্ক্যাম হয়েছে। রেজাল্টের পরেই বললো স্ক্যাম হয়ে গেছে, প্রচুর আমজনতা পাবলিকের প্রচুর টাকা চলে গেছে, এই গেছে ওই গেছে, একদিনে শেষ করে দিয়েছে। যখন ওই স্টেটমেন্টগুলো দিচ্ছিল তখন আমি কনফার্ম হয়ে গেছিলাম মার্কেটটা আবার নিচ থেকে তুলিয়ে দেবে। এবং যেহেতু এর আগে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ আরও অনেকে বড় বড় নেতারা বলেছিল যে ভোটের রেজাল্টের আগে আপনারা বাই করে নিন, তারপরে পয়সা পাবেন, যেহেতু যেদিন রেজাল্ট বেরিয়েছে সেদিন অতখানি পড়েছে, এই সুযোগটা ছাড়িনি। এই যে ইস্যুটা তৈরি করেছিল, তখনই আমি বুঝেছিলাম যে নিচ থেকে আবার মার্কেট ওপরে র্যালি দেবে এবং হাইয়ের কাছাকাছি নিয়ে যাবে বা টপকাতেও পারে। এই কারণে এটা হচ্ছে সাইকোলজি রিডিং করে আমি বুঝেছিলাম যে ইন্ডিয়ান পলিটিক্স যে জায়গায় চলছে, পলিটিক্সের হাত ধরে ধরে কিন্তু আমাদের শেয়ার মার্কেট চলছে। এই জায়গাটা আমি বুঝেছিলাম যে বর্তমান গভর্নমেন্ট কিন্তু কোনোভাবেই এইটাকে বুঝতে দেবে না যে আমাদের জন্য কারুর ক্ষতি হয়েছে। আমরা কিন্তু মার্কেটকে আবার যে জায়গায় ছিল সেই জায়গায় নিয়ে গেছি, উল্টে আরও নতুন হাই তো আগের দিন তৈরি হয়েছে, আবার নিউ হাই করেওছে। ব্যাংক নিফটি পারিনি, নিফটি করেছে, অনেক স্টকও এগিয়েছে। যে স্টকগুলো ওপর থেকে নিচে চলে এসেছিল তারা কিন্তু আবার নতুন হাইতে চলে গেছে, কেউ হাই ভেঙে দিয়েছে, কেউ হাই থেকে 4-5% নিচে আছে বা আরও কমও আছে। আলটিমেটলি কি দেখাচ্ছে যে কোনো অসুবিধেই হয়নি, আমরা কোনো স্ক্যামও করিনি, কিছুই হয়নি। তো এতে কি হবে, বিরোধীরা যে জোর কদমে বলতো যে এটা এই হ্যানা হ্যানা হ্যানা, কিচ্ছু হবে না। অর্থাৎ মার্কেটের মতো উঠে গেল। এবং তার সাথে আমাদের সামনে কি আছে, বাজেট। ঠিক আছে, বাজেট আছে, অর্থাৎ বাজেট প্রথমে বলছিল জুলাই মাসে 7-8-10 এরকম করে হবে, এখন শুনছি 22 তারিখে বাজেট আছে। তো আমার ধারণা বাজেটের আগে মার্কেট বড় সড়ো কারেকশান হবে বলে আমার মনে হচ্ছে না। এবারে ছোটোখাটো 2-3-4% আপ ডাউন করতে পারে, সেটা অন্য কথা, কিন্তু বড় কারেকশান যে হবে আমি বলেছি, এখনও বলছি, স্টিল নাও বড় কারেকশান হবে। এবং সেই কারেকশানটা সম্ভবত ইন্ডিয়ার বাইরে অর্থাৎ ওয়ার্ল্ড ব্যাপী কিছু একটা ঘটতে পারে, তার জন্য হয়তো হবে। সারা পৃথিবীব্যাপী হয়তো কারেকশানটা আসবে, ইন্ডিয়ার জন্য যে কারেকশানটা হবে শুধু ইন্ডিয়ায়, এটা কিন্তু আমার মনে হচ্ছে না। সেই সিনারিওটা চেঞ্জ হয়ে গেছে। এবং যে পোর্টফোলিওগুলো করা হয়েছে, অর্থাৎ বাজারে অনেক সময় অনেকের নাম উঠে এসেছিল, ডিফেন্সে এ আসবে ও আসবে, নতুন মন্ত্রী হবে, কিন্তু কি দেখা গেলো, যারা ছিলেন তারাই আছেন। অর্থাৎ গভর্নমেন্ট, অর্থাৎ বিজেপি নট এনডিএ, বিজেপি এই জায়গাটাই বোঝাতে চাইছে যে আমরা যে পলিসিগুলো নিয়ে এগোচ্ছিলাম এখনও সেটাকেই কন্টিনিউ করব 5 বছর। অর্থাৎ আপনাদের ভয় পাওয়ার কিছু নেই। এটা কিন্তু আমাদের মার্কেটের জন্য একটা বড় পজিটিভ পয়েন্ট। ভবিষ্যতে কি হবে না হবে সেটা ভবিষ্যতে দেখা যাবে, তবে যত দিন যাবে তত বোঝা যাবে যে কোন দিকে এগোচ্ছে। বর্তমানে যে জায়গা, সেই জায়গায় মনে হচ্ছে না যে বিরোধীরা হয়তো স্বপ্ন দেখতেই পারে, দিবা স্বপ্ন। অনেকেই হয়তো 20টা 22টা 21টা সিট পেয়ে যদি কেউ ভাবে প্রধানমন্ত্রী হয়ে যাব, তো দিবা স্বপ্ন দেখাটা ভালো, কিন্তু আমার মনে হচ্ছে না যে মার্কেটে অনেক আগে থেকে একটা জায়গায় রেডি হয়ে গেল, রেজাল্টের পর থেকেই একটা জায়গা রেডি হয়ে যাচ্ছিল যে এই সরকারই টানবে।
এবং আমি হয়তো মাঝে প্রথমে একবার বলেছিলাম যে আমার মনে হচ্ছে একসাথে কতদিন মানে থাকবে, পড়ে যেতে পারে, এটা আমিও বলেছিলাম একটা ভিডিওর আগে একবার বলেছিলাম, কিন্তু আস্তে আস্তে যে জায়গাগুলো রেডি হচ্ছে তাতে আমার মনে হচ্ছে না বিজেপি গভর্নমেন্ট পড়বে বলে, কোনোভাবেই আমার মনে হচ্ছে না পড়বে বলে। উল্টে বিরোধী জোটে যে কত পার্টি আছে আমি জানি না, মানে অসংখ্য পার্টি আছে, একটা দুটো পাঁচটা সিট নিয়েও তারাও ঢুকে গেছে, ঠিক আছে, সেই জোট বরঞ্চ ভেঙে যেতে পারে, কারণ ওটা জোট নয়, ওটা ঘোট হয়েছে, একটা টোটাল ঘোট নিয়ে বিরোধিতা হচ্ছে, ঠিক আছে। কারণ কংগ্রেস যে বলছে কংগ্রেস 100টাই টপকাতে পারিনি, 99টা পেয়েছে, এবারে বাদ বাকি কেউ দুটো, কেউ তিনটে, কেউ পাঁচটা, কেউ 20টা, এইরকম পেয়ে যে হচ্ছে, তারপর যখন ক্ষমতার জায়গাটা আসবে তখন সবাই বলবে আমি প্রধানমন্ত্রী হব, এটা জায়গাটা হবে না। এবং আমার মনে হয় যে বিজেপি থেকে কিছু তো ভুল হয়েছে, সে বিভিন্ন রকম ভুল হয়েছে, সেগুলো কিন্তু খুব সেন্ট্রালাইজড পার্টি তো জায়গাটাকে ক্লিয়ার করে নেবে। এবং এই জায়গা ক্লিয়ার করার সাথে সাথে যে আমাদের শেয়ার মার্কেটে যে মানে ইকোনমিক্যালি এবং বিভিন্নভাবে মার্কেটের পজিটিভে যে কাজগুলো গভর্নমেন্ট করে যাচ্ছিল, আমার না সেটা কন্টিনিউ চলবে। তাহলে সেইটা যদি কন্টিনিউ চলে তাহলে বড় কারেকশান আসার কথা নয়, কিন্তু বড় কারেকশান আসবে, সেটা কিন্তু টাইম সাইকেলে পরিষ্কার বোঝা যাচ্ছে, চার্টেও এখন আস্তে আস্তে ইন্ডিকেশান করছে। এটা আমি 2023-এর লাস্ট থেকে বলে আসছিলাম 24-এ বড় কারেকশান আসবে। তাহলে কিভাবে আসবে? ইন্ডিয়ার বাইরে কোনো নিউজ হবে, ওয়ার্ল্ড ব্যাপী কারেকশান আসবে, যদিও ওয়ার্ল্ডের যে আরও বিভিন্ন দেশের যে চার্ট আছে ইন্ডেক্সের, সেই চার্টগুলোও কিন্তু মোটামুটি আস্তে 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 এক একটা ইন্ডিকেশান দিচ্ছে। এবার কি ঘটনা ঘটবে সেটা জানি না, কিন্তু আমার যেটা মনে হয়েছিল যে হয়তো এই সরকারটা 5 বছর থাকতে পারবে না, পড়ে যাবে, আমার কিন্তু আস্তে আস্তে যে জায়গাটা লাগছে, আমার মনে হয় না এই সরকার পড়ে যাবে বলে। যেভাবে কাজ করেছে সেভাবেই করবে। এবং এও বলছি, যদি 6 মাসের মধ্যে এই সরকার পড়ে গিয়ে আবার যদি ইলেকশন হয়, বিরোধীরা যদি চায় যে আবার ইলেকশন হয়, ঠিক আছে, তাহলে কিন্তু এইবার বিজেপি গভর্নমেন্ট 330-এর ওপর সিট নিয়ে এককভাবে আসবে যদি এখন যদি ইলেকশন হয় আবার। কারণ অনেকে এবারে এরকম হয়েছে, পরিচিত বেশ কিছু কিছু জায়গায় দেখা গেছে যে তারা কিন্তু মানে একদম বিজেপিকেই ভোটটা দেয়, এবারে কিন্তু তারা ভোট দেয়নি, কারণ তাদের মধ্যে একটা ব্যাপার চলে এসেছিল যে কি, যে এবারে তো জিতছেই, তাহলে বেকার কেন আবার ভোটটা দিতে যাব, হয়তো কেউ বাইরে কাজ করে, এরকম কিন্তু আমার বেশ কয়েকজনকে আমি পেয়েছি, এরকম অনেকেই হয়তো ভোটটা দেয়নি, কিন্তু এখন মাঝে মাঝে কথাবার্তা হয়, তো তারা বলছে যে এসে দিলে হয়তো ভালো হতো। তারা দিলে কি চেঞ্জ হতো না হতো সেটা পরের কথা, কিন্তু এখন যদি ভোট হয় বা 6 মাস পর যদি ভোট হয়, তাহলে কিন্তু বিজেপি হ্যাবক রেজাল্ট করে আসবে। আমার এখন মনে হচ্ছে যে জায়গায় যাচ্ছে, আমার মনে হচ্ছে না এই গভর্নমেন্ট পড়বে বলে। এবং এই নয়, আজকের দিনে আমি দাঁড়িয়ে বলছি, এই বিজেপি সরকার ভারতবর্ষে নেক্সট 20 বছরও থাকবে, নেক্সট 20 ইয়ার্স থাকবে, যেভাবেই হোক থাকবে। এর এগেনস্টে আমি কি বললাম, এর এগেনস্টে পেলে কংগ্রেসকে পেতে হবে, বাদ বাকি যারা আছে তারা তো আর এককভাবে সংখ্যা গরিষ্ঠতা হতে পারবে না, সব আঞ্চলিক পার্টি, ঠিক আছে, কংগ্রেস আসতে পারবে না নেক্সট 20 বছর, আমি দেখতে পাচ্ছি, আমি যেটুকুনি বুঝি। তারপরে আস্তে আস্তে তো পলিটিক্সে অনেক কিছু চেঞ্জ হয়, কিন্তু প্রত্যেকটা জিনিসেরই সাইকেল থাকে, তো কংগ্রেসেরও যেমন সাইকেল আছে, বিজেপিরও সাইকেল চলছে। একটা সময় থেকে দেখুন কংগ্রেস কি ছিল, কোথা থেকে আস্তে 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 নামতে থাকছে, বিজেপি কোথায় ছিল সেখান থেকে উঠতে থাকছে, এইটা এখনো চলবে। তারপরে একটা সময় আবার উল্টাবে, তখন আবার বিজেপি পড়বে, কংগ্রেস আবার উপরে, সেটা অনেক দেরি আছে, কিন্তু নেক্সট 20 বছর আমি কিন্তু উইদাউট কোনো পলিটিক্স আমি বিশাল বুঝি ব্যাপারটা নয়, কিন্তু আমি সাইকেল যে স্টাডি করি,
তাতে আমার স্টাডিতে আমি বলতে পারি নেক্সট 20 বছর এনডিএ গভর্নমেন্টের মধ্যে, মানে বিজেপি থ্রু এনডিএ গভর্নমেন্ট, লার্জ পার্টি হিসেবে ভারতবর্ষে বিজেপি রাজত্ব করবে এবং প্রধানমন্ত্রীর মুখ চেঞ্জ হবে, এটা তো স্বাভাবিক হবেই। কে হবে না হবে ভবিষ্যৎ আমি জানি না, কিন্তু বর্তমানে যে জায়গা আছে হবে। তাহলে তাহলে আমাদের মার্কেটের কি হবে? আমাদের মার্কেট যথেষ্ট ভালো হবে, অনেক অনেক বড় বড় প্রাইস আমরা দেখতে পাবো। যেদের স্টকগুলোকে আমরা এখন না খুব ছোট দেখছি, একটা সময় হিন্দুস্তান ইউনিলিভারকে 10 টাকা, 15 টাকা, 20 টাকা, 25 টাকা দেখা যেত, এখন কোথায় চলে গেছে মাল্টিব্যাগার। প্রচুর স্টক, প্রচুর স্টক। এমআরএফ 6,000, 7,000। আমি বেশি দিন না, 2010, 12-13তেও মনে হয় এমআরএফ 9,000 টাকা দাম ছিল, সেটা 1.5 লাখ টাকার ওপর হয়ে গেছে। এরকম প্রচুর স্টক প্রচুর দাম হয়ে গেছে। টিসিএস অনেকে আপনারা জানেনই কী হয়েছে। এখন আবার যে স্টক হয়তো কমে আছে, আজ থেকে হয়তো 10 বছর পর দেখবো বিশাল দাম হয়ে গেছে। তখন মনে হবে যে বাবা, ওই স্টক যদি এত টাকার কিনে রাখতাম আজকে আমাদের এত হতো। কিন্তু কোন স্টক কোনটা কি দাম হবে সেটা তো আগে থেকে অতটা বোঝা যায় না। তো যাই হোক, তো ইন্ডিয়ান মার্কেট, ইন্ডিয়ার যে কন্ডিশন, সেই কন্ডিশনে যে বিশাল একটা পড়বে এটা কিন্তু আমার আর মনে হচ্ছে না। তবে কারেকশান হবে, কারেকশানটা 15% থেকে 16%, 17%ও কারেকশান হতে পারে, এবং সেই কারেকশানের কারণ হবে বিদেশের কোনো কারণ, বাইরে থেকে কোনো কারণ আসবে। কি কারণ আসবে আমি জানি না, কিন্তু আসবে, এবং সেটা 2024-এই আসবে। 2024 মানে আর 6 মাসের মধ্যেই আসার কথা, মানে যা বুঝতে পারছি 2024-এই আসবে। কখন আসবে জানি না, তবে আসবে। এইবার কি, তাহলে আমাদের এখন কি করণীয়? আমাদের করণীয় হচ্ছে ভালো ভালো জায়গায়, যেখানে যেখানে ভালো ভালো প্রফিট আছে, সেই প্রফিটগুলো ম্যাক্সিমাম বুক করা। ম্যাক্সিমাম যে সুযোগগুলো পাবো সেই সুযোগগুলো ম্যাক্সিমাম বুক করা। ফাঁকা জিরো হয়ে হয়তো অনেকেই বসে থাকতে পারবেন না, ঠিক আছে, কিন্তু একটু ভালো বুক করে ক্যাশটা হাতে রাখা। মার্কেট যখন পড়বে আবার ওই স্টকগুলোই আপনারা কিনে নিন, লাভ দেবে। এটা গেল মার্কেটের স্ট্রাকচার। তাহলে ইমিডিয়েট মার্কেট পড়বে না, পড়লে ওই 1.5, 2, 3, 4% পড়লেও উঠে গেল, ওটা পড়া বলছি না আমি। যে পড়াটা বলছি 15 থেকে 16-18% পড়া, সেই জায়গাটা এখনও তৈরি হয়নি, কিন্তু হবে, হবে। এটা গেল একটা মার্কেট, পলিটিক্সের সাথে মার্কেট, অর্থাৎ যে পলিটিক্সে যে পার্টটা ঘটলো তার জন্যেই কিন্তু আমরা আজকে এই জায়গায় চলে এলাম। আজকে যদি রাহুল গান্ধী ওই রকম কথাবার্তা না বলতো তাহলে হয়তো মার্কেট এত তাড়াতাড়ি রিকভার করতো বলে আমার ডাউট আছে, আমার ডাউট আছে। কিন্তু যেহেতু একটা এরকম বলে দিল, তার জন্য মনে হচ্ছে রিকভারিটা ভি শেপ রিকভারিটা হয়েছে। এই হচ্ছে বর্তমান মার্কেটের স্ট্রাকচার আছে। তবে আবারও বলছি, মিড ক্যাপ স্মল ক্যাপ আগেও বলে গেছিলাম, যেমন লাস্ট ভিডিওয়ে বলেছিলাম ডিফেন্স স্টক খেলবে। বৃহস্পতিবার লাস্ট ভিডিও করেছি, বৃহস্পতিবার বলে গেছিলাম ডিফেন্স স্টক খেলবে। শুক্রবার একদিনই হয়েছে পারাস ডিফেন্স 18% প্লাস, বেল, বিডিএল, হ্যাল সব ডিফেন্স খেলেছে। তার আগে বলেছিলাম চিনি সেক্টর, দেখেছেন 15-18-20% করে চিনিগুলো খেলেছে। তার আগে আইটি বলে গেছি, তারপর আইটি খেলেছে। এফএমসিজি বলেছি, এফএমসিজিও খেলেছে। পার্ট বাই পার্ট যেগুলো বলছি সেইভাবেই কাজ হয়েছে। এবার স্টকের দিকে এখনও বলছি নেক্সট উইকের জন্য, অর্থাৎ সোমবার নয়, মঙ্গলবার থেকে শুক্রবার, আমার ধারণা ডিফেন্স সেক্টরের বেল, হ্যাল এই দুটো কিন্তু বাড়তে পারে। আর একটা স্টক আমার মনে হচ্ছে বাড়তে পারে, সেটা হচ্ছে এসকর্ট। এসকর্টটাও কিন্তু খারাপ লাগছে না, এসকর্টটাও হয়তো কাজে দিতে পারে। তবে এগুলো কোনোটাই আমি বাই রেকমেন্ড করছি না, এগুলো আপনাদের আমি জাস্ট জানাচ্ছি। এগুলো আপনারা নিজেরা দেখে শুনে কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্টের সাথে কথা বলে কাজ করতে পারেন। আমার মনে হয়েছে তাই আপনাদের ইনফরমেশানগুলো দিচ্ছি। আর পরের যে পার্টের আবার যে ভিডিও আমি আনবো, সেখানে আর একটু অন্যরকম কিছু বলার আমি চেষ্টা করব।
তবে এখন যেটা আমি বারবার বলেছিলাম আপনাদের যে একটা বড় কারেকশান আসবে, আমি বলেছিলাম যে আসার আগে আমি কিন্তু যদি বুঝতে পারি আমি বলবো, কিন্তু এখন যে জায়গাটা আছে এখন স্টক স্পেসিফিক কাজ হবে, স্টক স্পেসিফিক চলবে, ইন্ডেক্স একটা রেঞ্জে থাকবে, রেঞ্জের মধ্যে মানে প্রিমিয়ামটা ইটিং চলবে। হ্যাঁ, 1 ঘন্টা 8 ঘন্টার মধ্যে একটা মুভ দেবে, বাদ বাকি সময় প্রিমিয়াম ইটিং চলবে। আর যদি 23,500-র ওপর ক্লোজ করে তাহলে 23,700, 16-17 অবধি যাবে, সেটা আবার ক্রস করলে 24,000, 23-24 অবধি একটা দেখছি। তারপর লেভেলগুলো আমি পরের ভিডিওয়ে বলবো। আজকে অলরেডি 20 মিনিট হয়ে গেছে, এইগুলো মানে স্ট্রাকচারটা একটু বোঝাবার জন্য। এটা আমার মনে হয়েছে, এটা আমার ব্যক্তিগত মত, এটা আমি ভুল হতেও পারি, কিন্তু এটা আমার ব্যক্তিগত মত। আমি কিন্তু কোনো মানে রাজনৈতিক বিশ্লেষক নই। তো আমার মার্কেট আমার মেন প্রায়োরিটি। তো মার্কেটের জন্য আমি রিলেট করেছি এইভাবে মার্কেটটাকে এবং ওঠানামাটাকে, এবং তার সাথে পলিটিক্যালি কিভাবে কথাবার্তা হয়েছে তার সাথে রিলেট করে আমি এই জায়গাটা পেয়েছি। এরপর তো চার্ট যেভাবে কাজ করবে সেভাবে হবে। তো আজকে এখানে শেষ করছি, নেক্সট ভিডিও আবার মঙ্গলবার আমরা আনবো। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।